তিনি বলেন যে এই ড্রোনগুলোর মারাত্মক বিধ্বংসী ক্ষমতা রয়েছে এবং ইরানের হাতে রয়েছে এরকম হাজার হাজার ড্রোন। ক্যামেরন চেল আরও বলেন, শুধু মার্কিন বিমানবাহী রণতরীটিই নয়, বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে মোতায়েন মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে মোতায়েন সমস্ত যুদ্ধাস্ত্র এবং মার্কিন সামরিক বাহিনী এই ড্রোনের সামনে মারাত্মক রকম বিপর্যয়ের মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে মধ্যপ্রাচ্যের যে টান উত্তেজনা চলছে তার সর্বশেষ আপডেট প্রতি মুহূর্তে জানানোর চেষ্টা করছি। প্রতি মুহূর্তে নয়, প্রতিদিন একবার। আমেরিকা তার সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন দক্ষিণ চীন সাগর থেকে ইরান সীমান্তের কাছে পারস্য উপসাগর বা এর আশপাশে এনে মোতায়েন করেছে। এটির ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয়েছে যাতে এটিকে শনাক্ত করা না যায়। সে কারণে আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজটি, বিমানবাহী রণতরীটি এখন ভারত মহাসাগরে রয়েছে, নাকি আরব সাগরে রয়েছে, নাকি লোহিত সাগরে রয়েছে, নাকি পারস্য উপসাগরে প্রবেশ করেছে, এটি বোঝা অনেকটা কষ্টকর। তবে এটিকে যে ইরানে হামলা চালানোর জন্য ইরানের উপকূলের কাছাকাছি নিয়ে আসা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আর এই যুদ্ধজাহাজের মোকাবিলায় ইরানের কি প্রস্তুতি, ইরানের যে চমক দেখানো প্রস্তুতি, সেই বিষয়টি নিয়েও আজকে আমরা কথা বলবো। প্রথমে আমরা আব্রাহাম লিঙ্কন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটি সম্পর্কে আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য হয়তো আপনারা জেনেছেন। আজকে আমরা অল্প করে এটির একটি বর্ণনা দেওয়ার চেষ্টা করব যে এই যুদ্ধজাহাজে কি রয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন 1988 সালে মার্কিন নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়, অর্থাৎ মার্কিন নৌবাহিনী এটি ব্যবহারের জন্য সাগরে নামায়। এই জাহাজটিকে ভাসমান শহর বললেও ভুল হবে না এবং এটি একটি চলন্ত রানওয়ে, অর্থাৎ এখান থেকে যে কোনো সময় যে কোনো যুদ্ধ বিমান উড্ডয়ন করতে পারে এবং অবতরণ করতে পারে। এই যুদ্ধজাহাজটির দৈর্ঘ্য হচ্ছে 330 মিটার, অর্থাৎ একটি স্ট্যান্ডার্ড ফুটবল মাঠের 3 গুণের সমান। অর্থাৎ 3টি ফুটবল মাঠে আমরা যে বিশ্বকাপ ফুটবল হতে দেখি, সেই ফুটবল মাঠের যে দৈর্ঘ্য তার 3টি দৈর্ঘ্য মেলালে যতটুকু দৈর্ঘ্য হয় এই যুদ্ধজাহাজের দৈর্ঘ্য ততটুকু। আর এর প্রস্থ হচ্ছে 78 মিটার এবং উচ্চতা 74 মিটার। এই বিমানবাহী রণতরীর উপরে যে অংশটি আপনারা দেখতে পান বা আমরা দেখতে পাই রানওয়ের মতন, যেখানে বিমান মোতায়েন করা থাকে, যুদ্ধ বিমান, এরকম 70 থেকে 80টি যুদ্ধ বিমান এই যুদ্ধ জাহাজে বহন করে নিয়ে যাওয়া যায় একসঙ্গে। তবে সবগুলো যুদ্ধ বিমান এই উপরিভাগে মোতায়েন থাকে না। এর 1/3 সর্বোচ্চ 1/3 যুদ্ধ বিমান এখানে মোতায়েন করা থাকে। বাকি 2/3 যুদ্ধ বিমান থাকে হচ্ছে এই জাহাজের পেটের মধ্যে এবং লিফট দিয়ে সেগুলোকে নিচে নামিয়ে নেওয়া হয় এবং প্রয়োজনে লিফট দিয়ে উপরে এনে এই রানওয়ের উপরে রাখা হয় এবং এখান থেকে প্রতি 20 সেকেন্ডে একটি করে যুদ্ধ বিমান আকাশে উড্ডয়ন করতে পারে। অর্থাৎ যদি আমরা 70টি যুদ্ধ বিমান ধরি এবং 70টি যুদ্ধ বিমানকে যদি একসঙ্গে আমেরিকা চায় কোথাও হামলার কাজে ব্যবহার করবে, তাহলে মাত্র 140 সেকেন্ডে, অর্থাৎ 2 মিনিট 20 সেকেন্ডে এই 70টি যুদ্ধ বিমান এখান থেকে উড্ডয়ন করাতে পারবে। আর এই যে কোনো যুদ্ধ বিমান বা যে কোনো বিমান অবতরণ করার জন্য 1.5 কিলোমিটার লম্বা একটি রানওয়ের প্রয়োজন হয়। সেখানে এই যুদ্ধ বিমানগুলো মাত্র 330 মিটার রানওয়েতে কিভাবে ল্যান্ড করে বা অবতরণ করে? এই প্রশ্নের জবাব হচ্ছে যে অবতরণ করার সময় এই রানওয়ের উপরে কেবল পাতানো থাকে এবং এই বিমানগুলো যখন ল্যান্ড করে তখন ওই কেবলে বিমানগুলো আটকে যায় যাতে এগুলো জাহাজ থেকে ছিটকে না পড়ে। বাইরে থেকে দেখলে এই বিমানবাহী রণতরীতে সামান্য কয়েকজন মানুষ আছে বলে মনে হবে, কিন্তু আসলে এখানে 5 থেকে 5,500 সৈন্য একসঙ্গে থাকতে পারে এবং সাধারণত থাকে। এই 5,500 সৈন্য নিয়েই এই রণতরীটি জাহাজে যাত্রা শুরু করে এবং বছরের বেশিরভাগ সময়ই সেটি সমুদ্রেই মোতায়েন থাকে।
এই জাহাজের মধ্যে রয়েছে বিনোদনের সব ব্যবস্থা, রয়েছে চার্চ, হসপিটাল এবং জিম সহ নানা ধরনের খেলাধুলার মাঠ, এবং এখানকার যে হাসপাতালটি রয়েছে তাতে 51টি বেড রয়েছে। আর এই বিমানবাহী যুদ্ধ জাহাজের ভেতরে 4000-এর বেশি রয়েছে কক্ষ, রুম, যেখানে মার্কিন সেনারা ঘুমাতে বা বিশ্রাম নিতে পারে। শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য মূলত যুদ্ধ বিমানকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে এই রণতরীর প্রধান উদ্দেশ্য, এবং এই যুদ্ধ জাহাজটিকে প্রদর্শন করে শত্রু বাহিনীকে বা শত্রু দেশকে ভীত করে দেয়া হচ্ছে একটি মূল উদ্দেশ্য। এখন প্রশ্ন আসে যে ইরান এই যুদ্ধ জাহাজটির মোকাবিলায় কি প্রস্তুতি নিয়েছে। তবে তার আগে বলে রাখি, এই যুদ্ধ বিমানবাহী জাহাজটি কিন্তু একা নয়, এর সঙ্গে আরো অন্তত 10টি নানা ধরনের ছোট বড় আকৃতির জাহাজ, ডেস্ট্রয়ার, ক্রুজার এর চারপাশে থাকে এটিকে পাহারা দেওয়ার জন্য। অর্থাৎ আপনি যদি এই বিমানবাহী রণতরীটিকে আক্রমণ করতে যান, তাহলে শুধু যে সে নিজে আত্মরক্ষা করবে তাই নয়, তার চারপাশে মোতায়েন জাহাজগুলো তাকে রক্ষা করার কাজে এগিয়ে আসবে। এবার ইরান এর মোকাবেলায় কি প্রস্তুতি নিয়েছে এ সম্পর্কে ইরানের পক্ষ থেকে তো নানান কথা বলা হয়, যেগুলোকে অনেকে বাগাড়ম্বর হিসেবে দেখেন, কিন্তু আমি আজ এমন একজন বিশেষজ্ঞের উদ্ধৃতি তুলে ধরব যিনি ইরানি নন এবং ইরানের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই। তিনি ড্রোন বিশেষজ্ঞ। আমি কানাডার একটি প্রতিষ্ঠান যেটির নাম ড্র্যাগন ফ্লাই, সেটির কো-ফাউন্ডার এবং সিইও ক্যামেরন চেলের উদ্ধৃতি তুলে ধরব। এই ভদ্রলোক মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন যে ইরানের হাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি যেসব ড্রোন রয়েছে সেসব ড্রোন এই আমেরিকান যুদ্ধ বিমানবাহী রণতরী সহ মধ্যপ্রাচ্যে মোতায়েন সমস্ত মার্কিন স্বার্থের জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দেখা দিতে পারে। তিনি বলেছেন যে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ইরান এই ড্রোনগুলো প্রস্তুত করেছে, যে উদ্দেশ্যে সেরকম একটি উদ্দেশ্য এখন ইরানের সামনে বিদ্যমান, অর্থাৎ শত্রু বাহিনীকে পরাস্ত করা, শত্রু বাহিনীর হুমকি মোকাবিলা করা। তিনি বলেন যে এই ড্রোনগুলোর মারাত্মক বিধ্বংসী ক্ষমতা রয়েছে এবং ইরানের হাতে রয়েছে এরকম হাজার হাজার ড্রোন। আমি ক্যামেরন চেলের যে কথা বলেছি এবং তার প্রতিষ্ঠানের নাম আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে সার্চ দিয়ে মিলিয়ে নিতে পারেন। ক্যামেরন চেল বলেন যে ইরান যদি একসঙ্গে কয়েক হাজার নয় কয়েকশো ড্রোন আকাশে ওড়ায় এবং সেগুলো একসঙ্গে মার্কিন এই রণতরীর দিকে ছুটে যায়, তাহলে তার পক্ষে এতগুলো ড্রোনকে একসঙ্গে শনাক্ত করে সেগুলোকে প্রতিহত করা সম্ভব নয়। ক্যামেরন চেল আরও বলেন, শুধু মার্কিন বিমানবাহী রণতরীটিই নয়, বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে মোতায়েন মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে মোতায়েন সমস্ত যুদ্ধাস্ত্র এবং মার্কিন সামরিক বাহিনী এই ড্রোনের সামনে মারাত্মক রকম বিপর্যয়ের মুখে পড়তে পারে। তিনি বলেছেন মার্কিন এই যুদ্ধ সরঞ্জামগুলো হচ্ছে স্লো মুভিং, অর্থাৎ এগুলোকে দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব নয়। যেমন এই রণতরীটি, আব্রাহাম লিঙ্কন রণতরীটি যদি আমেরিকা এখান থেকে সরিয়ে নিতে চায়, অর্থাৎ পালিয়ে বাঁচতে চায়, তাহলে এটি সর্বোচ্চ 56 কিলোমিটার গতিতে সরে যেতে পারবে। কিন্তু ইরানের ড্রোনগুলো তার চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে এসে এই জাহাজের উপর হামলে পড়বে। গাজা যুদ্ধের সময় ইয়েমেনের পক্ষ থেকে এরকম ড্রোন হামলা চালিয়ে মার্কিন যুদ্ধ জাহাজকে এই লোহিত সাগর থেকে হটিয়ে দেওয়া হয়েছিল, এরকম খবর আমরা সেই সময় দেখেছি। এখন বলতে পারেন যে শুধু ড্রোন দিয়ে কি হবে। আমি এর আগের ভিডিওতে বলেছি ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সম্পর্কে। ইরানের ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান এই প্রতিপক্ষের এই ঘাঁটিগুলো এবং মার্কিন যুদ্ধ জাহাজকে বিপদের মুখে ফেলতে পারবে। সেই সঙ্গে আজ আমি ড্রোনের কথা বললাম একজন পশ্চিমা বিশেষজ্ঞের বরাত দিয়ে। শুধু ড্রোন নয়, ইরানের নৌশক্তিকেও উপেক্ষা করলে চলবে না। ইরানের নৌবাহিনীর বিভিন্ন ধরনের ডেস্ট্রয়ার, জাহাজ এবং ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ছাড়াও ইরানের রয়েছে ছোট ছোট গানবোট, হাজার হাজার গানবোট। আপনার এই স্ক্রিনে যে গানবোটটি দেখতে পাচ্ছেন, এটি একসঙ্গে 4টি ক্ষেপণাস্ত্র বহন করে নিয়ে যাচ্ছে।
এবং এই 4টি ক্ষেপণাস্ত্র সে এই গানবোটটি থেকে নিক্ষেপ করা সম্ভব। এরকম ইরানের হাজার হাজার গানবোট রয়েছে এবং এই গানবোটগুলো অত্যাধুনিক, পৃথিবীর যে কোনো অত্যাধুনিক গানবোটের চাইতে এই গানবোটগুলোর গতি বেশি এবং ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এগুলো তৈরি করেছে। যদি যুদ্ধ শুরু হয়, যদি আমেরিকা কাপুরুষোচিত হামলা চালিয়েই বসে ইরানের উপরে, সেক্ষেত্রে আকাশ থেকে উড়ে আসবে ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং অ্যাট এ টাইম এই গানবোটগুলো চারদিক থেকে মার্কিন যুদ্ধ জাহাজকে ঘিরে ধরবে এবং চারদিক থেকে মশা মাছির মতো আসতে থাকবে। আমেরিকার যুদ্ধ কৌশল হচ্ছে বড় বড় টার্গেট লক্ষ্য করে মারাত্মক কিছু হামলা চালিয়ে শত্রুপক্ষকে দুর্বল করে দেওয়া। কিন্তু এরকম ছোট ছোট অসংখ্য লক্ষ্যবস্তুকে টার্গেট করে হামলা চালানো বা এরকম ছোট ছোট অসংখ্য লক্ষ্যবস্তু যেটি আকাশ থেকে আসতে থাকবে, পানি থেকে আসতে থাকবে, ক্ষেপণাস্ত্র আসতে থাকবে, এরকম ছোট ছোট অসংখ্য লক্ষ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মার্কিন বাহিনী মোটেই প্রস্তুত নয়। এখন প্রশ্ন আসতে পারে যে আমেরিকা তো হামলা চালিয়ে এইসব যুদ্ধ জাহাজ বা যুদ্ধ, এই যে গানবোটগুলোর কথা বললাম, গানবোটগুলো ধ্বংস করে দিতে পারবে। হ্যাঁ, গানবোটগুলো যে সব টিকে যাবে এবং সবাই হামলা করতে পারবে তা নয়, কিন্তু এই গানবোটগুলোতে যে ক্রুরা রয়েছেন, অর্থাৎ যে নৌবাহিনীর, ইরানের নৌবাহিনীর যেসব সেনা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে যোদ্ধা এবং ইরান একটি যোদ্ধা জাতি। তারা যুদ্ধের জন্য প্রস্তুত, আত্মরক্ষার জন্য, দেশ রক্ষার জন্য তারা জীবন দিতে প্রস্তুত। এই বিষয়টিকে পশ্চিমারা, আমেরিকা, ইসরায়েল বলুন, আমেরিকা বলুন, ইউরোপ বলুন, তারা যে কোনো যুদ্ধের সময় এই বিষয়টিকে হিসাবের বাইরে রাখে, তারা হিসাব করে না। সেই হিসাবটা হচ্ছে আমি যে কোনোভাবেই এগিয়ে যাব, হয় যদি আমি জিততে পারি তাহলে আমি গাজী, আর যদি আমি নিহত হই আমি শহীদ, আমি মৃত্যু পরবর্তী জীবনে চির সুখে থাকব। পক্ষান্তরে আমেরিকান রণতরীতে যে সৈন্যগুলো রয়েছে, আপনি প্রত্যেকের কথা চিন্তা করেন, একজন সৈন্য মরতে রাজি নয়। সে এখানে মরার জন্য আসেনি, সে এসেছে ভোগ বিলাস করতে। সে মৃত্যুর জন্য প্রস্তুত নয়, তার জীবনের উপভোগের জন্য, জীবন উপভোগের জন্য তার কাছে সবকিছু রয়েছে। সে বেঁচে থাকতে চায় এবং যে কোনো মূল্যে বেঁচে থেকে এই পৃথিবীর রূপ সৌন্দর্যকে উপভোগ করতে চায়। কাজেই সেনাবাহিনীর যে মানসিকতা, সেই দিক থেকেও ইরান আমেরিকার চেয়ে অনেক দূরে এগিয়ে রয়েছে। ইরানি সৈন্যরা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যুদ্ধে নামছে, আর মার্কিন সেনারা যুদ্ধে জিতে বেঁচে থাকার জন্য এখানে এসেছে, তারা মরতে আসেনি। কাজেই আমেরিকা যদি ভুল করে ইরানের উপর হামলা চালিয়ে বসে, তাহলে আমেরিকাকে ইরান বিনা বাক্য ব্যয়ে পার পেতে দেবে না। আমেরিকাকে এখানে মারাত্মক ক্ষতির শিকার হতে হবে এবং সেজন্যই সম্ভবত আমেরিকা গত এক সপ্তাহ ধরে বা গত 5-6 দিন ধরে হামলার কথা বলছে না। এমনকি আজ যখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, তখন আমেরিকা ঘোষণা করেছে যে সে পারস্য উপসাগরে একটি সামরিক মহড়া চালাবে। অর্থাৎ সে এত যে সেনার সংখ্যা আনলো, সৈন্য আনলো, যুদ্ধ জাহাজ আনলো, এখন এগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়া একটা লোক লজ্জা, চক্ষু লজ্জার মতো মনে হয়। সেই জন্য সে তার সম্মান বাঁচানোর জন্য, তার ভাবমূর্তি উজ্জ্বল করে রাখার জন্য এখন ঘোষণা দিয়েছে সে এখানে একটি মহড়া চালাবে। তার মানে হচ্ছে ইরানের পাল্টা আক্রমণে আমেরিকার কি কি ক্ষতি হবে সেটা সে বুঝতে পেরে এখন পিছু টান দেওয়ার পর্যায়ে রয়েছে। অর্থাৎ আমরা যে অনিবার্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এখন বিষয়টাকে 50-50 মনে হচ্ছে। অর্থাৎ এখন যুদ্ধটি আর অনিবার্য নয়, বরং আমেরিকা আস্তে আস্তে পিছু হটে যেতে পারে, সেরকম একটি লক্ষণ দেখা যাচ্ছে, সেরকম একটি আলামত স্পষ্ট হতে শুরু করেছে। তো বন্ধুরা, আজ আর নয়, আশা করছি আজকের ভিডিওতে আমরা একথা বোঝাতে পেরেছি যে আমেরিকার যুদ্ধ প্রস্তুতির মোকাবিলায় ইরান আত্মরক্ষার জন্য কিরকম প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতির কারণে আমেরিকা যে পিছু হটতে শুরু করেছে সে কথাও আমরা আজকে বলে দিলাম। আশা করছি আপনারা উপভোগ করেছেন। আগামীকাল আমরা পরবর্তী আপডেট নিয়ে কথা বলবো মধ্যপ্রাচ্য সম্পর্কে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।